ডায়াজোনিয়াম সল্ট বা ডায়াজোনিয়াম লবণ কি সেটাই আমরা এখন আলোচনা করব। 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন, 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিনের মানে হচ্ছে অ্যানিলিন বা অ্যামিনোবেনজিন। এই যৌগটি যখন নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, নাইট্রাস অ্যাসিডের জায়গায় আমরা লিখি NaNO2HCl। তোমরা জানো যে নাইট্রাস অ্যাসিড বা HNO2 ডিরেক্টলি ব্যবহার করা যায় না, কারণ এটা অনেক অস্থায়ী। তো অ্যানিলিন যখন নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সে এই যৌগটা উৎপন্ন করে, বেনজিন N2Cl। এই জিনিসটাকে বলা হয়ে থাকে ডায়াজোনিয়াম সল্ট। লক্ষ্য করো, এই যে নাইট্রোজেনের উপর প্লাস চার্জটা একটু লক্ষ্য করে দেখো, যৌগটাকে এখানে এঁকে দেখানো আছে। দুটো নাইট্রোজেন যে আছে, প্রথম নাইট্রোজেনটার উপর প্লাস চার্জ হবে। কেন? প্রথম নাইট্রোজেনটা 4টা যোজনী ব্যবহার করেছে। দেখো, প্রথম নাইট্রোজেনে 4 হাত ব্যবহৃত হয়েছে, দ্বিতীয় নাইট্রোজেনের মাত্র 3টা হাত। প্রথম নাইট্রোজেনের হাত 4টা হওয়াতেই তার এখানে প্লাস চার্জ হয়েছে, কারণ নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3, সে নিজের প্রয়োজনের চেয়ে বেশি ইলেকট্রন খরচ করায় তার এখানে একটা প্লাস চার্জ আছে। তো এটা হচ্ছে ডায়াজোনিয়াম লবণ। প্রশ্ন হচ্ছে ডায়াজোনিয়াম লবণ কারা তৈরি করতে পারে? অ্যান্সারটা হচ্ছে ডায়াজোনিয়াম লবণ তৈরি করার জন্য 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন নিতে হবে। অ্যালিফ্যাটিক অ্যামিন কোনোভাবেই ডায়াজোনিয়াম লবণ তৈরি করে না, শুধুমাত্র অ্যারোমেটিক অ্যামিন তৈরি করে। অ্যালিফ্যাটিক অ্যামিন মানে হচ্ছে CH3NH2, এটা একটা 1 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে একটা অ্যালিফ্যাটিক কার্বন। সো এটা ডায়াজোনিয়াম তৈরি করতে পারে না, শুধুমাত্র অ্যারোমেটিকটা পারে। কেন শুধু 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিনই ডায়াজোনিয়াম তৈরি করে, সেটাই আমরা এখন এক্সপ্লেইন করার চেষ্টা করব। লক্ষ্য করো, 1 ডিগ্রি অ্যালিফ্যাটিক অ্যামিন নিলে সেখানে কি হয়? সেখানে আমরা জানি 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিনে নাইট্রাস অ্যাসিড দেওয়া হলে নাইট্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি হয়, সেখানে অ্যালকোহল তৈরি হয়, ওয়াটার তৈরি হয়। এটা আমরা ওই অ্যামিন শনাক্তকরণের সময় পড়ে এসেছিলাম। মজার ব্যাপার হচ্ছে এই যে যৌগটা, এই যে রিঅ্যাকশনটা, তার মেকানিজম দেখতে গেলে সম্পূর্ণ ডিফারেন্ট একটা কেস দেখা যায়। ব্যাপারটা হচ্ছে যখন RNH2 বা প্রাইমারি অ্যামিন নাইট্রাস অ্যাসিড বা OH এর সাথে বিক্রিয়া করে, কিছু সময়ের জন্য প্রাইমারিলি ডায়াজোনিয়াম লবণটা তৈরি হয়। লক্ষ্য করো, কিছু সময়ের জন্য অ্যালিফ্যাটিক অ্যামিনের ক্ষেত্রে ডায়াজোনিয়াম তৈরি হয়। আর সমস্যাটা কি দেখো, নাইট্রোজেনের উপরে প্লাস চার্জ আছে। তুমি জানো নাইট্রোজেন কোনোদিনও প্লাস চার্জকে সহ্য করতে পারে না। কারণ কি? নাইট্রোজেন নিজে তড়িৎ ঋণাত্মক, সে চায় ইলেকট্রনকে গ্রহণ করতে। তাই নাইট্রোজেনের এই প্লাস চার্জ থাকার কারণে সে সাথে সাথে এই R গ্রুপ থেকে ইলেকট্রনকে টান দিয়ে নিয়ে আসার কারণে নাইট্রোজেনটা N2 গ্যাস হিসাবে বের হয়ে যায়। R গ্রুপটা ইলেকট্রন হারিয়ে প্লাস চার্জ হয় এবং এই প্লাস চার্জের মধ্যে পরে এসে মাইনাসটা যুক্ত হয়। মাইনাস যুক্ত এখান থেকে আলটিমেটলি আসে নাইট্রোজেন গ্যাস এবং অ্যালকোহল। তো যেটাই আমরা এই রিঅ্যাকশনে লিখি, দেখো এখানে অ্যালকোহলটা থাকে, একটা নাইট্রোজেন গ্যাস থাকে। তো এই রিঅ্যাকশনের মেকানিজমে দেখা যায় যে কিছু সময়ের জন্য ডায়াজোনিয়াম তৈরি হয়, কিন্তু ডায়াজোনিয়ামটা ভেঙে যায়। কেন ভেঙে যায়? নাইট্রোজেন প্লাস চার্জ হওয়ায় ডায়াজোনিয়াম এই R গ্রুপের ইলেকট্রনকে টেনে নিয়ে R গ্রুপটাকে মুক্ত করে দেয়। এখন লক্ষ্য করো, কেন অ্যারোমেটিকের ক্ষেত্রে এটা ভাঙে না? অ্যালিফ্যাটিকে জিনিসটা ভেঙে যায়, কিন্তু অ্যারোমেটিকের ক্ষেত্রে জিনিসটা ভাঙবে না। সেটাই হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। অ্যারোমেটিকের ক্ষেত্রে ডায়াজোনিয়াম আয়নটা খুবই স্টেবল। এর কারণ দেখো, নাইট্রোজেনের প্লাস চার্জ আছে, সে চায় বেনজিন রিং থেকে এখান থেকে ইলেকট্রনটা টান দিলে কোনো সমস্যাই নেই, কারণ যে মুহূর্তে এখান থেকে ইলেকট্রনটা টান দিবে, এই ইলেকট্রনটা এদিকে সরে চলে যাবে। তাহলে একটু লক্ষ্য করো ঘটনাটা কি হয়। এখানে একটা রেজোনেন্স আসবে। কাঠামোটা লক্ষ্য করো, প্রথমত আগে এখানে সিঙ্গেল বন্ড ছিল, এখন এখানে ডাবল বন্ড থাকবে। নাইট্রোজেনের প্লাস চার্জ, যেহেতু এখান থেকে ইলেকট্রনটা এখানে চলে আসছে, সেকেন্ড নাইট্রোজেনটা এখন মাইনাস চার্জ হবে, কারণ এই ইলেকট্রনটা সেকেন্ড নাইট্রোজেন নিয়েছে। একটা বন্ডের ইলেকট্রন নাইট্রোজেনটা নিয়ে নেওয়ায় এখানে হয়ে যাবে ডাবল বন্ড। এবার লক্ষ্য করো, বেনজিন রিংয়ের ভেতরের বন্ডটা বাইরের দিকে চলে আসছে। বেনজিন রিংয়ের ভেতরের দিকের যে বন্ড, সেটা আমরা বাইরে বের করে নিয়ে আসতেছি। তাহলে এইখানকার বন্ডটা বাইরের দিকে চলে গেল, তাহলে এইখানে একটা প্লাস চার্জ ক্রিয়েট হবে, কারণ এখানকার ইলেকট্রনগুলো বাইরের দিকে চলে গেছে। এখন লক্ষ্য করো, এই প্লাস চার্জ দেখে এই ইলেকট্রনটা এখানে মুভ করবে, তারপরে এখানে একটা প্লাস চার্জ ক্রিয়েট হবে। এই প্লাস চার্জ দেখে এই ইলেকট্রন এখানে মুভ করবে, এখানে আর একটা প্লাস চার্জ ক্রিয়েট হবে। মজার ব্যাপার হচ্ছে ডায়াজোনিয়াম লবণের ক্ষেত্রে অ্যারোমেটিক যৌগে বেনজিন রিংয়ের সাথে মিলে সেটা রেজোনেন্স তৈরি করে। তাহলে কি হয় দেখো, প্লাস চার্জটা আর এক জায়গাতে পুঞ্জীভূত থাকে না। প্লাস চার্জটা এক জায়গায় না থেকে সে বরং 4-5টাতে ছড়িয়ে যায়। এখানেও কিছু সময়ের জন্য ইলেকট্রন থাকে, এখানেও কিছু সময়ের জন্য ইলেকট্রন থাকে,
এখানেও ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করে। প্লাস চার্জটা কখনো এখানে যায়, কখনো এইখানে, কখনো এখানে, কখনো বা এইখানে, আর এখানে মাঝে মাঝে মাইনাস চার্জ আসে। যেহেতু বেঞ্জিন রিংয়ের অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে একটা রেজোনেন্স সম্ভব হয়, তাই এই ডায়াজোনিয়াম আয়নটা হয়ে যায় অনেক স্টেবল হয়, ডায়াজোনিয়াম আয়নটা ভাঙতে পারে না। অ্যারোমেটিকের ক্ষেত্রে ডায়াজোনিয়াম আয়নটা ভেঙে যায়, তাই কোনো ডায়াজোনিয়াম সল্ট তৈরি হয় না। অ্যালিফেটিকের ক্ষেত্রে ভেঙে যাওয়ায় কোনো ডায়াজোনিয়াম সল্ট তৈরি হয় না, কিন্তু অ্যারোমেটিকের ক্ষেত্রে রেজোনেন্স শো করার কারণে জিনিসটা ভেঙে যায় না। তাই কেবলমাত্র অ্যারোমেটিক অ্যামিন ডায়াজোনিয়াম তৈরি করতে পারে, কারণ অ্যারোমেটিক অ্যামিনের ক্ষেত্রেই এই রেজোনেন্স স্ট্রাকচারটা সম্ভব হয়।